নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার 11তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনাদের ভালোবাসার খাতিরে চ্যানেলটি 1 বছর আগে যেখানে 40টি সাবস্ক্রাইবার ছিল, আজ সেখানে 300-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমরা আশা করব এই বছর শেষ হওয়ার আগে 500 সাবস্ক্রাইবার পেয়ে যাব, যদি আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের ওপর থাকে। তাই আপনাদেরকে অনুরোধ করব, এভাবেই আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আজকের এই বিশেষ দিনে তাই আপনাদের জন্য এক বিশেষ গল্প নিয়ে এলাম, যার নাম গোপাল ভাঁড়। আশা করি আপনাদের গল্পটি শুনতে ভালো লাগবে। প্রত্যেক দিনের মতো আজ বিকেলে হাঁটতে বেরিয়েছিলাম। আমি সন্ধ্যের বাতাসে একটি গভীর নিঃশ্বাস নিচ্ছিলাম। জিমে যাওয়ার মতো পয়সা আর ইচ্ছে কোনোটাই ছিল না, কিন্তু দেহকে সতেজ রাখার জন্য রোজ বিকেলে একটু হাঁটতে বেরোই। গরমকালের শহরের রাস্তা স্বভাবতই বিকেলের দিকে একটু গরম হয়ে যায়, তার উপরে গাড়ি ঘোড়া আর কুকুরের আওয়াজ তো আছে। আমি যখন লোকনাথ মন্দিরের দিক দিয়ে আসছিলাম, আমার নজর পড়ল একটা বড় ব্যানারের দিকে। শুরু হলো রাজারহাটে ভোজের হাট। এটা উজ্জ্বল লাল অক্ষরে ঘোষণা, তার নিচে গোপাল ভাঁড়ের একটা ছবি, আর পাশে লেখা পয়সা বসুল। এমনি রাস্তা দিয়ে হাঁটাকালীন বহুবার এর বিজ্ঞাপন দেখেছিলাম, জানতাম না কোথায় খুলেছে। দোকানটা মূল রাস্তার থেকে হালকা ভেতরে একটা গলির মধ্যে, লোকনাথ মন্দিরের একটু আগে। গলিটাকে ভালো মতোই আলো দিয়ে সাজানো। আমি হোর্ডিংটার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ওটার দিকে বেশি মনোযোগ দিইনি। আমার মনটা কালকের কাজগুলো নিয়ে চিন্তা নিয়েই ব্যস্ত ছিল। কেনাকাটা করা, বাড়ির পেছন দিকে গাছগুলোর পরিচর্যা করা, এইসবই। আমি যখন গলিটার মুখের কাছে গেলাম, তখন আমার চোখের কোণে যেন কি একটা নড়ে উঠল। ঘোলাটে আলোকিত গলির দিকে মাথা ঘুরিয়ে আমি দেখলাম গলির মুখে একটি লোক, হলুদ ফতুয়া, কমলা ধুতি আর মুখে এক গাদা মেকআপ করে দাঁড়িয়ে আছে। পেটের মধ্যে হয়তো কোনো বেলুন বা বল ঢুকিয়েছিল, যার জন্য ওটা অস্বস্তিকরভাবে বড় লাগছিল। মাথাটা কামানো, আর পিছনের দিকে চুলগুলো চুন বা রং দিয়ে সাদা করা। ওই ভারী গরম জামা পরার জন্য কপালে বিন্দু বিন্দু ঘামও দেখা যাচ্ছে। রং দিয়ে আলাদা করে ভ্রুগুলো আর চোখগুলো আঁকা। মুখে একটা টানা টানা হাসি। আমার সাথে চোখাচোখি হতেই সে তার হাসিটা আরও বড় করে আমার দিককে হাতছানি দিয়ে ডাকল। এক মুহূর্তের জন্য অন্ধকারের মধ্যে ওকে দেখে হৃদকম্পন বেড়ে গেল আমার। না দৌড়ে যত তাড়াতাড়ি সম্ভব সেই অদ্ভুত গোপাল ভাঁড়ের থেকে দূরে হাঁটার জন্য আমি নিজের গতি বাড়ালাম। আমার পিছনে আমি স্পষ্ট একটা হাসির আওয়াজ শুনতে পেলাম, যা আমার মেরুদণ্ডের নিচ দিয়ে একটি কাঁপুনি পাঠিয়ে দিয়েছিল। আমার নিঃশ্বাসের গতিবেগ সাধারণের থেকে বেশি পড়ছিল। কানে তখন ভেসে আসছিল মাইক থেকে ভেসে আসার গানের আওয়াজ। আমি যত তাড়াতাড়ি সম্ভব নিজের বাড়ির পথে পা বাড়ালাম। পরের কিছুদিন সেই অদ্ভুত ঘটনাটা আমার মন থেকে সরিয়ে দেওয়ার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করেছিলাম। নতুন দোকানের জমকালো উদ্বোধন আগ্রহ জাগিয়ে তোলার জন্য এরকম কোনো লোককে ভাড়া করে সাজিয়েছিল, কিন্তু হয়তো বুঝতে পারছিল না এতে লোক ভয় পায় বেশি, আসে কম। আমি নিজে আর চিনার পার্কের দিকে হাঁটা বন্ধ করে দিই। আমি যদিও স্বীকার করতে চাইনি যে এরকম একটি ঘটনা আমাকে এতটা নাড়া দিতে পারবে। অন্য রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম, কিন্তু মনের মধ্যে যেন একটা খুঁতখুঁতানি রয়ে গেল। বারবার মনে হতে লাগলো, আমি কি এতে ভয় পেয়ে গেলাম? আমি কি নিজের ভয়ের সামনে আত্মসমর্পণ করে দিলাম? একজন প্রাপ্তবয়স্ক হয়ে এরকম একটা বাচ্চাদের মতো মুখে রং মাখা লোককে দেখে ভয় পাচ্ছি শুনে বন্ধুবান্ধব সবাই হাসবে। তাই আমি আমার নিয়মিত রাস্তা দিয়েই আবার হাঁটা শুরু করলাম। আমি নিজের চোখ কান সজাগ রাখতাম। ওই দোকানের গলিটার সামনে দিয়ে যাওয়ার সময় কিন্তু মনে মনে জিনিসটা নিয়ে যত কম ভাবা যায় তাই চেষ্টা করতাম। প্রথম কয়েকদিন স্বাভাবিকভাবেই কাটল, কিন্তু কিছুদিন পর আবার তাকে দেখলাম। সেদিন রাজারহাটের দিকে একটু কাজে গেছিলাম, ফিরতে হালকা দেরি হয়েছিল। আমি গলির সামনেটা দিয়ে আসছি, তখনই দেখি সে দাঁড়িয়ে। আজ আর গলির মধ্যে নয়,
রাস্তার মাঝে দাঁড়িয়ে আমাকে ডাকছে। আমার হৃদস্পন্দন আবার বেড়ে গেল। নিজেও বুঝতে পারছিলাম না কেন ভয় পাচ্ছি, কিসের ভয় পাচ্ছি। জোরে ঢোক গিলে আমি সামনে হাঁটতে লাগলাম আর গোপাল ভাঁড়ের পাশ দিয়ে হেঁটে গেলাম। আমি এমন ভাব করলাম যেন ওকে দেখতেই পাইনি। পরের কয়েকটা দিন একই রকম চলল। আমি আমার হাঁটার জন্য যেই সময়ই যাই না কেন, স্বাভাবিকের চেয়ে আগে হোক কি পরে, গোপাল ভাঁড়টি যেন আমারই অপেক্ষায় বসে থাকত। ওর অবস্থান বৈচিত্র্যময়। কখনো সোজা হয়ে দাঁড়িয়ে নিজের দেহ দোলাতে থাকে, কখনো কখনো বা নোংরা গলির মেঝেতে বসে থাকে, তবে সারাক্ষণ ওখানে থাকে, যেন আমাকেই দেখছে, আমারই অপেক্ষা করছে। আমি এবার বাইরে যেতে ভয় পেতে লাগলাম। রাস্তায় বেরোলেই মনে হতো যেন ভিড়ের মাঝে বা কোনো অন্ধকার গলিতে লোকটি দাঁড়িয়ে আছে। আমার বিকেলের হাঁটতে বেরোনো এখন আতঙ্কপূর্ণ হয়ে উঠেছিল, কারণ আমি রাস্তা পাল্টালেও কোনো না কোনো মোড়ে আমি সেই লোকটিকে দেখতে পেতাম। আমি যখনই যাই না কেন, যে পথেই যাই না কেন, গোপাল ভাঁড় অপেক্ষায় ছিল। দেখেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নিঃশব্দে আমাকে তার কাছে আসতে হাতছানি দেয়। রাতে ঘুম আসে না এখন আর, মাঝে মাঝেই চমকে উঠি। সেদিন রাত প্রায় 3টের দিকে আমার চোখ খুলেছে। ঘুম ভাঙার বিরক্তিকর অনুভূতির সাথে আরও একটা অস্বস্তি যেন এসে ধাক্কা দেয় আমার মনে। কেউ যেন যাচ্ছে আশেপাশে, কেউ যেন আমার দিকেই তাকিয়ে আছে। আমি ঘরটার চারিপাশে দেখার চেষ্টা করলাম, না, কেউই নেই। শান্ত হয়ে আবার ঘুমোতে যাব, তখনই আমার দৃষ্টি গেল খোলা জানলার দিকে। আমার হৃদয় যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। সেখানে বাইরে রাস্তার আলোর আভায় গোপাল ভাঁড়ের পোশাক পরা লোকটি আমার বাড়ির উঠোনের কাছে একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। আমি চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু মুখ দিয়ে গোঙানি ছাড়া আর কিছুই বেরোলো না। প্রথমে মনে হচ্ছিল যেন চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু তখনই ওর হাতে দেখতে পেলাম একটা প্রকাণ্ড মাংস কাটার দা। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। এটা কি কোনো স্বপ্ন, নাকি আমি ভুল দেখছি? তারপরেই কানে ভেসে আসলো একটা চাপা হাসি। ঘুমটা ভাঙতেই দেখলাম সকাল হয়ে গেছে। আমার হাত পা তখনও কেঁপে যাচ্ছিল। না, অনেক হলো। এই ভেবে সকাল সকাল সেই খাবারের দোকানের দিকে রওনা দিলাম। সকালবেলার সেই গলিটাকে দেখে চেনাই যাচ্ছিল না। রেস্টুরেন্ট তখন সবেমাত্র খুলেছে। ভেতরে ঢুকতে এসির ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। আমি গিয়ে ম্যানেজারের খোঁজ করলাম। ম্যানেজার আসতেই তাকে জিজ্ঞেস করি এখানকার সেই গোপাল ভাঁড়ের ব্যাপারে। কি বলছেন? আমরা তো ওই লোকটাকে মাত্র 8 দিনের জন্য ভাড়া করে নিয়েছিলাম। আমার মনে হয় কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি দুর্বলভাবে বললাম। রাস্তায় গোপাল ভাঁড়ের পোশাক পরা কেউ ছিল, পথচারীদের দিকে হাত নাড়ছিল। আমাকে বলা হয়েছিল যে এই দোকানটি তাদের ভাড়া করেছে। না না দাদা, ওকে আমরা ডাকিনি। আপনি চাইলে আমি কথা বলিয়ে দিতে পারি, যদি আপনার কোনো কমপ্লেন থাকে। ওকে মাত্র 8 দিনের জন্য ডাকা হয়েছিল, পরে আর কোনো দিন তো আসেনি। আর যদি এসেও থাকবে আমাদের থেকে পেমেন্ট নেয়নি। আমি কথা বলাবো ওর সাথে আপনার। আমি আর কথা না বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে এলাম। কি দরকার একটা মানুষকে ব্যতিব্যস্ত করা? লোকটা টাকার জন্য এই গরমের মধ্যে সংসেজে দোকানের সামনে দাঁড়িয়ে থাকে শুনে খারাপ লাগলো। তাহলে আমি যাকে এতদিন ধরে দেখছি সেটা কি, বা সেটা কে? তবে কি? আমি বাড়ি ফিরে একটু নেট ঘাঁটতে লাগলাম। গোপাল ভাঁড়ের ব্যাপারে ইন্টারনেটে বিশেষ কিছুই নেই। আশ্চর্য, ছোটবেলা থেকে যার গল্প পড়ে বড় হয়েছি সে কি নিছকই তবে একটা কাল্পনিক চরিত্র ছিল? ফেসবুকে গেলাম, সেখানে বাংলার ইতিহাস নিয়ে একটা গ্রুপ আছে। রোজ নতুন নতুন তথ্য জানা যায় সেখান থেকে। সেখানে গিয়ে লিখলাম গোপাল ভাঁড়ের ব্যাপারে কেউ জানলে জানাবেন। এরপর নিজের কাজে ব্যস্ত হয়ে পড়লাম। দুপুরের দিকে ফেসবুক খুলতেই দেখলাম অনেকজন লাইক করেছে, কিন্তু কমেন্ট মাত্র একজন। আমি কমেন্ট বক্স খুলতেই দেখলাম একজন ভদ্রলোক, নাম গৌতম প্রামাণিক, আমাকে টেক্সট করতে চেয়েছে।
আমি ওনাকে হাই লিখতেই ওনার রিপ্লাই এলো। গোপাল ভাঁড়ের ব্যাপারে বিশদ তথ্য তিনি আমাকে জানাতে পারেন। রাজারহাটের সিটি সেন্টার 2 এর সামনে ভদ্রলোক নাকি অপেক্ষা করবেন আমার আজ বিকেল 6টার দিকে। আমি একবার ভাবলাম, কি দরকার এসব নিয়ে ভাবার, এসব থেকে দূরে থাকাই ভালো। কিন্তু মানুষের কৌতূহল মানুষকে অনেক কিছু করিয়ে নেয়। আর মনে মনে ভাবলাম, কোথাও আমি ভয় পেয়ে যাচ্ছি না তো? কে জানে, হয়তো কোনো সূত্র পেয়ে যাব যে কেন আমি বারবার গোপাল ভাঁড়ের ওরম ছবি দেখতে পাচ্ছি। যাই হোক, বিকেলে হাঁটতে হাঁটতে গিয়ে পৌঁছালাম সিটি সেন্টার 2 এর সাবওয়ের সামনে। হলুদ ফতুয়া আর কমলা ধুতি পরা একজন মাঝবয়সী ভদ্রলোক সেখানে দাঁড়িয়ে। বেশ স্বাস্থ্যবান ব্যক্তি, মাথায় চুল নেই বললেই চলে, গোলগাল মুখ, চোখে একটা চশমা। আমি যেতেই এক মুখ হাসি নিয়ে আমাকে বললেন, নমস্কার, আপনার সাথে ফেসবুকে কথা হয়েছিল। হ্যাঁ, আসলে আপনি বললেন গোপাল ভাঁড়ের ব্যাপারে আপনি জানেন। সে একটু হেসে বললেন, আমার নাম গোকুল, গোকুল প্রামাণিক। তুমি আমার থেকে ছোট, তাই তুমি করেই বলছি, কিছু মনে করো না কেমন? তা হঠাৎ গোপাল ভাঁড়কে নিয়ে জানবার ইচ্ছে? না না, এতে মনে করার কি আছে, আসলে ওনাকে নিয়ে একটু পড়াশোনা করছিলাম তো তাই। আমি আসল ব্যাপারটা বললাম না, এসব জিনিস সবাইকে বললে লোকে আমায় পাগল ভাবতে পারে। তাহলে চলো হাঁটতে হাঁটতে কথা বলা যায়। হ্যাঁ, চলুন না। এই বলে আমরা হাঁটা লাগালাম। উনি বলা আরম্ভ করলেন, গোপাল ভাঁড়ের আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক ছিল। গোপাল ভাঁড়ের পূর্বপুরুষ আনন্দরাম নাইয়ের বসতি ছিল মুর্শিদাবাদে। জাতিতে নাপিত, এই মানুষটি নবাব আলীবর্দী খাঁয়ের ঘনিষ্ঠ ছিলেন। পরে তিনি জাগিরদার হন। তার ছেলে দুলাল চাঁদ নবাবের ব্যক্তিগত চিকিৎসক হয়েছিলেন। নবাবের নাতি সিরাজউদ্দৌলাকে তিনি একবার মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিলেন। দুলাল চাঁদের 2 পুত্র, কল্যাণ ও গোপাল। নদিয়াধিপতি মহারাজ কৃষ্ণচন্দ্রের সমসাময়িক ছিলেন রাজা রামমোহন রায়ের প্রপিতামহ আরেক কৃষ্ণচন্দ্র রায়। তাকে আলিবর্দী খাঁ হুগলির খানাকুলে জাগিরদারি দিয়েছিলেন। গোপালের পরিবার একসময় খানাকুলে কৃষ্ণচন্দ্রের অধীনে কর্মরত ছিলেন। 2 কৃষ্ণচন্দ্রের মধ্যেও একসময় গভীর বন্ধুত্ব তৈরি হয় এবং কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র অনেকবারই খানাকুলে গিয়েছিলেন। সেখানেই তিনি একসময় বুদ্ধিমান সপ্রতিভ গোপালকে দেখেন এবং তাকে নিয়ে আসেন কৃষ্ণনগরে। কালক্রমে গোপাল হন মহারাজের সবার হাস্যর্ণব ও পঞ্চরত্নের অন্যতম। তার মেধাশক্তি ও হাস্যরসের জন্য মহারাজ গোপালকে রাজভাণ্ডারের প্রধান হিসেবেও নিয়োগ করেন এবং তিনি গোপাল ভাণ্ডারী নামে পরিচিত হন। ওই ভাণ্ডারী থেকেই অপভ্রংশ হয়ে ভাঁড়। তিনি বিখ্যাত ছিলেন তার হাস্যকৌতুক আর বুদ্ধির জন্য। মহারাজের তাই উনি হয়েছিলেন খুব স্নেহের পাত্র। কিন্তু যা হয়, কাজের জায়গায় কেউ একজন খুব প্রিয় হয়ে উঠলে বাকিদের জ্বলতে শুরু করে। এখানেও হয়েছিল ঠিক তাই। রাজসভার বাকি মন্ত্রীরা যখন দেখতে লাগলো একজন ভাঁড়কে মন্ত্রীদের মধ্যে বসানো হচ্ছে, তখন ওদের সম্মানে লাগলো। আর সেই রাগ আরো বেশি হয়ে গেল যখন কিনা ওদের দেওয়া প্রত্যেক পরামর্শকে মহারাজ গোপালের সাথে আলোচনা করে তারপর গ্রহণ করতে লাগলেন। ফলস্বরূপ ভিতরে ভিতরে একটা ষড়যন্ত্র চলতে লাগলো। আর বাইরেও সেই সময় আরেক ষড়যন্ত্র চলছে। নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানোর জন্য হাত মিলিয়েছিল মেহেরুন্নিসা, মীর জাফর, জগৎ শেখ ইত্যাদি, আর তাদের সাহায্য করছিল ইংরেজরা। মহারাজ কৃষ্ণচন্দ্র রায় নবাবের বিরুদ্ধে যেতে চেয়েছিলেন, কিন্তু গোপাল ওনাকে থামিয়ে দেন। উনি মহারাজকে বোঝানোর চেষ্টা করেন যে ইংরেজ কোম্পানি নিজের স্বার্থ ছাড়া কিছুই দেখছেন না। নবাবের থেকে স্বাধীনতা দেওয়ার নামে ওরা পুরো দেশের স্বাধীনতা কেড়ে নেবে। কিন্তু এই নিয়ে মহারাজ আর গোপালের একটু তর্কাতর্কি নাকি হয়েও ছিল। মন্ত্রীরা এরমই কিছুর সুযোগে ছিল। তারা সারাক্ষণ মহারাজের কানে ঢোকাতে লাগলো গোপালের দোষ। গোপাল ব্যাপারটা বুঝতে পারে, একবার শেষ চেষ্টা করে মহারাজকে বোঝানো, কিন্তু বিপদকালে মানুষের মাথা কোথায় কাজ করে? গোপাল ঘূর্ণিতে ফিরে নিজের পরিবার সহ চলে যায় সেখান থেকে।
এই অবধি বলে থামলেন ভদ্রলোক। আমি লক্ষ্য করলাম হাঁটতে হাঁটতে অনেকটাই এগিয়ে এসেছি। সূর্য অনেকক্ষণ আগেই ডুবে গেছে। কখন যে বড় রাস্তা ছেড়ে কাঁচা পাকা রাস্তা ধরেছি খেয়ালই করিনি। সেই সময় আমার দুধারে শুধু বড় বড় ঝোপ। আমি বললাম, বলছি অনেক দেরি হয়ে গেছে, আমাকে এবার বাড়ি ফিরতে হবে। লোকটি যেন কেমন একটি অদ্ভুতভাবে হাসল, তারপর বলল, চলে যাবেন? গল্পের শেষটা তো শুনলেনই না। অন্য কোনো দিন শুনে নেব না হয়। আরে না না, আবার কবে আসবেন শুনেই যান না। ঠিক আছে, বলুন। গোপালের পরিবার ছিল ভালোই বড়। স্ত্রী, এক ছেলে এক মেয়ে, মেয়ের আবার 2 ছেলে, সব নিয়ে ভরা সংসার। মহারাজের চাকরি ছাড়ার পর সবাইকে নিয়ে অন্য কোথাও চলে যাবারই সিদ্ধান্ত নেন। আর এই সিদ্ধান্ত উনি একদিনে নেননি। উনি বুঝতে পেরেছিলেন ওনার বিরুদ্ধে এক চক্র ধীরে ধীরে গঠিত হতে শুরু করেছিল, যা উনি চেয়েও থামাতে পারতেন না। কারণ এখন সেই চক্রের প্রভাবে পড়েছিলেন স্বয়ং মহারাজ কৃষ্ণচন্দ্র। গোপাল তাই গ্রামের সব জমি জমা আগের থেকেই বেচে দিতে শুরু করে, আর যত শীঘ্র সম্ভব গ্রাম ছেড়ে বেরোনোর প্রস্তাব নেয়। কিন্তু এদিকে গোপাল বিরোধী চক্রের সাথে যুক্ত মন্ত্রীরা মহারাজের কানে তোলে গোপালের গ্রাম ছাড়ার নির্ণয়। আর ওখানে এই ভয় ঢোকান যে গোপাল এবার নবাবের কাছে যাবে। আমার এবার কেমন ভয় লাগতে আরম্ভ করলো। এখন যেখানে দাঁড়িয়েছি জায়গাটা বেশ নির্জন। দূরে একটা বাড়ি তৈরি হচ্ছে, পাশে বিশাল একটা ঝোপ, আর কিছু দূরে একটা প্রকাণ্ড ময়লার ডিবি। ভদ্রলোক এবার আমার দিকে একটা খবরের কাগজের ছেঁড়া অংশ নিয়ে বললেন, নিন, একবার পড়ে দেখুন তো কি লেখা। সামনে একটা ল্যাম্পপোস্ট নিবু নিবু হয়ে চলছিল। তার আলোতেই পড়ল, লেখক ও গবেষকের মৃত্যু। বিখ্যাত লেখক ও গবেষক অধীরচন্দ্র রায় গতকাল নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক বলা হচ্ছে। আমি বললাম, এটার মানে কি? আমি ল্যাম্পপোস্টের নিচে এসেছিলাম, কিন্তু ভদ্রলোকটি এখনও অন্ধকারের মধ্যেই দাঁড়িয়েছিল। অন্ধকারে ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু মনে হলো লোকটির আয়তন যেন আরও একটু বেড়েছে। লোকটি বলল, অধীরচন্দ্র রায় ছিলেন আগের জন্মে ভারতচন্দ্র রায়। বহুবার ওনার কবিত্ব নিয়ে ঠাট্টা করার জন্য একটা চাপা অভিমান গোপালের প্রতি ওনার ছিল। গোপাল এবং গোপালের পরিবারকে রাতারাতি অদৃশ্য করতে উনিও পরোক্ষভাবে জড়িত ছিলেন। আমার রীতিমতো এবার ভয় হতে আরম্ভ করল। আপনি কি করে জানলেন এসব? ল্যাম্পপোস্টের আলোটি কেঁপে উঠল। আগের জন্মে আমি এদের কিচ্ছু করতে পারিনি, কিন্তু এই জন্মে তোমাদের সবাইকে খুঁজে খুঁজে বের করেছি। কি মনে পড়ে? আকরাম খান, মহারাজের বিশিষ্ট সেবক ছিলে তুমি। সেদিন গোপালের পরিবার যখন ঘূর্ণি থেকে গরুর গাড়ি করে বেরোয়, তখন তুমিই তো ডাকাত সর্দারের হাতে মোহরগুলো তুলে দিয়েছিলে। আমি এবার চিৎকার করে উঠি। সামনে ছায়ামূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি জানি না আপনি কি বলছেন, আমি কিচ্ছু জানি না, আমাকে ছেড়ে দিন। ল্যাম্পপোস্টের আলোটা টপ করে নিভে যায়। শেষ হলো আজকের গল্প। আপনাদের যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। গল্পটি কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ।